নমস্কার মিত্রবৃন্দ, সকলকে স্বাগত আজকের সন্ধ্যেকালীন লাইভ অনুষ্ঠানে। আমি অনুষ্ঠান বলবো না, এটাকে প্রতিবাদ বলবো। আজকের এই লাইভ প্রতিবাদটি আমরা আপনাদের সামনে খুব পরেই দিয়েছি, কারণ দীপায়নদা আমাকে জানিয়েছিল আজ সকালবেলায় আমাদের ভগবানজিকে নিয়ে এমন এক মহিলার মিথ্যাচারের কথা, যেটা শুনে আমার লোভ দাঁড়িয়ে গিয়েছিল। তো আমাদের এই গা শিহরণ করা অসভ্যতা মিথ্যাচারের প্রতিবাদেই আজকে আমাদের এই লাইভ ভিডিও। আমার সাথে উপস্থিত আছেন আজাদিন ফ্রন্টের সভাপতি দীপায়ন পাল মহাশয় এবং মুখ্য উপদেষ্টা অ্যাডভোকেট অর্ক ব্যানার্জি। আমরা সর্বপ্রথম অর্ক দার কাছে যাব, যে এই ধরনের যে মিথ্যাচার, এই মিথ্যাচার নিয়ে একজন উকিল হিসেবে কোন চোখে দেখছো তুমি? প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে অনিতা বসু পাফ, এই যে অনিতা আর পাফের মাঝখানে খুব সুকৌশলে বসু এই শব্দটা বা এই পদবিটা বহুজন ঢুকিয়ে দিয়ে আসছে এবং বহু দিন ধরে এখান থেকেই চক্রান্তটা শুরু। অনিতা বসু পাপ, অনিতা বসুও নয়, অনিতাও নয়, অ্যানিটা ব্রিজেট বাপ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই বিদেশিনীর নাম। উনি নেতাজির কোনো কন্যা টন্যা নন। এটা আমি আইনজীবী হিসাবেও বলছি এবং একজন নেতাজি গবেষণার সঙ্গে যুক্ত মানুষ হিসাবেও বলছি। তার কারণ আমি মনে করি দিই, যেহেতু আজকে এই প্রসঙ্গে আমরা আলোচনা করছি, যে আমরা যখন একটু ছোট ছিলাম সেই সময় বর্তমান পত্রিকায় পবিত্র ঘোষ, বরুণ সেনগুপ্ত, প্রয়াত শ্রদ্ধেয় বরুণ সেনগুপ্ত মহাশয় এবং সেই সময়কার অনেক স্বনামধন্য সাংবাদিক বহুবার তথ্য প্রমাণ দিয়ে লিখেছেন যে এই অনিতা বসু পাপ আসলে একটা দাপ্পা। অনিতা বসু পাপ বলে কেউ নেই। যিনি আছেন, যিনি নিজেকে নেতাজি কন্যা বলে দাবি করেন, ইনি হচ্ছে আসলে অ্যানিটা ব্রিজেট পাফ। এবং এই যখন ভারতবর্ষে প্রথম আসে তখন আমাদের অস্থায়ী রাজ্যপাল ডক্টর ফণীভূষণ চক্রবর্তী মহাশয়, তিনি দমদম এয়ারপোর্টে এই অ্যানিটা ব্রিজেট পাপকে বলেন যে আপনার পাসপোর্টটা দেখান। এই অস্থায়ী রাজ্যপাল ডক্টর ফণীভূষণ চক্রবর্তী মহাশয় অ্যানিটা ব্রিজেট পাপকে দমদমে তিনি বলেছিলেন যে আপনার ইয়েটা দেখান, পাসপোর্টটা দেখান। সেই যে পাসপোর্টটা উনি শো করেছিলেন, মানে এই ভদ্রমহিলা, এই বিদেশিনী, সেখানে কিন্তু তার বাবার নামের জায়গায় লেখা ছিল কর্নেল পি ব্রিজেট, নট নেতাজি সুভাষচন্দ্র বোস। সুতরাং কর্নেল পি ব্রিজেটের কন্যা হিসাবে কেউ যদি আমাদের দেশে বেড়াতে এসে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কর্নেল পি ব্রিজেটের কন্যা আমাদের ভারতবর্ষে বেড়াতে আসতে পারেন, নেতাজিকে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন, সেগুলো ঠিক আছে। কিন্তু নেতাজির যে প্রতারণা, এই অসভ্যতা, যে অশ্লীলতা তিনি করে যাচ্ছেন এবং তার সঙ্গে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত, দিনের পর দিন এই চক্রান্তটা চলছে এবং কেন্দ্রীয় নেতাজি জন্ম উৎসব কমিটির মধ্যে পর্যন্ত এই বিদেশিনীকে ঢুকিয়ে রাখা হয়েছে এবং এই বিজেপি সরকার আসার পরেও ঢুকিয়ে রাখা হয়েছে। কংগ্রেস কমিউনিস্টরা এই চক্রান্ত চালিয়ে গেছে। এই প্রথম দিন থেকে ওরা এই নেতাজির কন্যা বলে একে প্রচার করে গেছে। যাই হোক, ফরওয়ার্ড ব্লক অবশ্য এটার বিরোধিতা করেছে অনেকবার, করেনি তা না, তবে ফরওয়ার্ড ব্লক আবার বামপন্থীদের সঙ্গেই থাকে, ওরা আবার বাম ফ্রন্টের সঙ্গেই দোষর, ওদের থেকে বেরিয়ে আসতে পারেনি এখনো অব্দি। কিন্তু যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু এই অ্যানিটা ব্রিজেট পাফকে ভারতবর্ষে নেতাজির কন্যা বলে যে বা যারা, রাজনীতির লোক হোক, সাংবাদিক হোক, বুদ্ধিজীবী হোক, সমাজসেবী হোক, যেই হোক, যে বা যারা এই অ্যানিটা ব্রিজেট পাফকে অ্যানিতা বোস পাপ বলে চালানোর চক্রান্তে যুক্ত, তাদের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং এখনো সুভাষচন্দ্র বসু, তার অন্তর্ধান, তার এই সমস্ত এত বছর হয়ে গেছে, তারপরেও এই নোংরা চক্রান্ত শেষ হচ্ছে না। এখনো 18ই আগস্ট কংগ্রেস সেই নেতাজির মৃত্যুদিন পালন করলো, দেখলাম। মিথ্যা মৃত্যু কাহিনী, সেই বিমান দুর্ঘটনায় মৃত্যু কাহিনী, যেটা এখন আমাদের দেশের বাচ্চারাও জানে যে এটা একটা ফলস প্রপাগান্ডা। তবুও দেখা গেল যে তারা 18ই আগস্ট কিন্তু তারা পালন করলো। তারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তাদের যে কি বলে ওটাকে, ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল পেজে, সেখানে আমরা দেখলাম, অনেকেই দেখেছি আমরা, যে তারা নেতাজির মৃত্যুদিন পালন করছে। কি অদ্ভুত ব্যাপার, যেখানে নেতাজির মৃত্যুদিন পালন করা যাবে না, এটা 1998 সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে। সুপ্রিম কোর্ট
বলেছে যে নেতাজি সুভাষচন্দ্র জীবিত কি মৃত এই বিষয়ে কোনো কিছু লেখা যাবে না, তার মৃত্যু দিন তারিখ লেখা যাবে না। সুপ্রিম কোর্টের অর্ডার আছে 1998-এ, এবং এর পরেও কলকাতা হাইকোর্টে হরেন বাগচি মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে বলে, তখন মোদী সরকারই ক্ষমতায়, যে 6 মাসের মধ্যে তোমরা বলো যে সুভাষচন্দ্র ডেড অর অ্যালাইভ। এই বিষয়ে সরকারের কি বক্তব্য, কেন্দ্রীয় সরকারের কি বক্তব্য, সুভাষচন্দ্র জীবিত না মৃত এই বিষয়ে সরকারের অবস্থান কি? সরকার পক্ষ বলে যে আমরা বলতে পারবো না। এটাই তো উত্তর। এবং সরকার পক্ষ কেন বলতে পারবে না, কি বলতে পারবে না, এর পিছনে কমনওয়েলথ, আন্তর্জাতিক বাধ্যবাধকতা, সেটা একটা অন্য আলোচনার বিষয়। অন্য কোনোদিন হয়তো অন্য পরিসরে আমরা করব। কিন্তু আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে নেতাজির এই কন্যা, এই তথাকথিত মিথ্যা, এই নেতাজি কন্যা বলে যিনি প্রচার করেন নিজেকে, এনাকে সর্বত্রভাবে মান্যতা দেওয়া এবং সব জায়গায় এনাকে স্বীকৃতি দেওয়ার একটা যে প্রচেষ্টা, জঘন্য প্রচেষ্টা চলছে নেতাজির চরিত্র হনন করার জন্য, এই বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং এটা সর্বৈব মিথ্যা, আইনত মিথ্যা। এবং নেতাজি, যদি আমরা ইতিহাস পড়ি, নেতাজি নিজে বলেছেন আইনে, যখন নেতাজি আজাদ হিন্দ গভর্নমেন্ট ফর্ম করছিলেন, আজাদ হিন্দ সরকার ফরমেশনের সময় নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে যে অ্যাসেট ডিক্লারেশন করেছিলেন, তাতে নেতাজি পরিষ্কার লিখেছিলেন যে আমি অবিবাহিত এবং নিঃসন্তান। তো সুভাষচন্দ্র বসুর মতো সত্যের প্রতিমূর্তি যিনি, যিনি হচ্ছেন ভারতবর্ষে সেই সত্যবাদী যুধিষ্ঠিরের মতো, রাজা হরিশ্চন্দ্রের মতো, তো তিনি যখন নিজে উল্লেখ করেছেন যে আমি নিঃসন্তান এবং অবিবাহিত, তাহলে আমরা যদি বলতে থাকি যে নেতাজির কন্যা আছে, নেতাজির বউ আছে, এই আছে সে আছে, তাহলে তো আমরা নেতাজিকেই অপমান করছি। তাহলে নেতাজি নিজে অ্যাসেট ডিক্লারেশনে আজাদিন ফৌজের ফরমেশনের সময় লিখেছেন যে আমি অবিবাহিত এবং নিঃসন্তান। তারপরেও যদি আমরা কেউ নেতাজির কন্যা আছে বলে, নেতাজির স্ত্রী আছে বলে দাবি করি, তাহলে আমরা হচ্ছি বিশ্বাসঘাতক এবং দুশ্চরিত্র বদমাইশ। এর চেয়ে অনেক খারাপ কমপ্লিমেন্ট দেওয়া যায়, কিন্তু আর দিলাম না। কিন্তু এইটুকু বলতে পারি, যারা নেতাজি স্ত্রী, কন্যা এবং মিথ্যা মৃত্যু কাহিনীর প্রচার করছে, তারা হচ্ছে দুশ্চরিত্র, বদমাইশ, খলনায়ক, দেশদ্রোহী এবং আরো যা যা খারাপ কিছু কমপ্লিমেন্ট হতে পারে, সেগুলো সবগুলোই তাদের দেওয়া যায়। হ্যাঁ, আইনজীবী হিসাবে, মানুষ হিসাবে, আজাদ ফ্রন্টের একজন কর্মী হিসাবে এবং নেতাজি আন্দোলনের একজন কর্মী হিসাবে, আমরা সবাই মিলে এই কুচক্রী, এই চক্রান্তকারী, এই ষড়যন্ত্রীদের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা মানুষের কাছে আহ্বান করছি, যারা আমাদের দেখছেন হয়তো ফেসবুক লাইভে, তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে এই মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে আপনারা নামুন, আপনারা প্রতিবাদ করুন। এই অন্যায়কে মেনে নেওয়া যায় না। দেখুন, সুভাষচন্দ্র বোস মানে কনডেন্সড ইন্ডিয়া, ঘনীভূত ভারত মানে সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোসের অপমান মানে ভারতবর্ষের অপমান। আর ভারতবর্ষের অপমান যদি আমরা মেনে নিই, তাহলে আমরা ভারতবর্ষের মানে মাতৃগর্ভের কুলো কলঙ্ক। এর চেয়ে বেশি কিছু আর আমি আজকে বলতে চাই না। তবে হ্যাঁ, প্রশ্নোত্তরে কিছু কথা হয়তো হতে পারে। আমার বক্তব্য আমি বললাম, এবং তীব্র ধিক্কার জানাচ্ছি এই অ্যানিটা ব্রিজেট পাফকে, অনিতা বসু পাফ বলে যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং তাদের দড়ি কলসি নিয়ে জলে ডুবে মরা উচিত। ধন্যবাদ। জয় হিন্দ। জয় হিন্দ অর্কদাকে। তো আমরা অর্কদার কাছে জানলাম। তো আমার কিছু বক্তব্য এই বিষয়ে, আমি ততটা জানি না, কারণ সমুদ্র, পুরো সমুদ্র যদি হয় নেতাজি সুভাষচন্দ্র বসু, আমি হয়তো জানি এক চিমটে জল। তো তবু আমরা একটা জিনিস মেনে এসেছি, পড়ে এসেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু অবিবাহিত ছিলেন। কারণ তিনি ছোট থেকে সন্ন্যাসী ধর্ম পালন করেছিলেন, তিনি ছোটবেলায় ঘর ছেড়েছিলেন, আমরা এটা জানি। তারপরেও প্রতি বছর একজন মহিলা জেগে ওঠেন, ঠিক 18ই আগস্টের পর থেকে জেগে ওঠেন আসল সত্যকে চাপা দেওয়ার জন্য। তার যে হচ্ছে প্রকৃত পিতা, তার প্রকৃত পিতা মানে যে তাকে হচ্ছে ভাড়া করে রেখেছে, সেই কংগ্রেসের যে বাবা ছিলেন নেহেরু, তাকে বাঁচানোর জন্য, তার মুখ সবার সামনে পরিষ্কার রাখার জন্য বছরে একটি বার উঠে চলে আসে এই ন্যাশনাল কংগ্রেস ফেসবুকে পোস্ট করার জন্য। আর এই মহিলা মোদির কাছে তিনি বলছেন যে চিতাভস্ম আনতে হবে। আমি আবার এই বছর দেখলাম চিতাভস্ম সেরে আবার সে হচ্ছে হাড়গোড়ে চলে গিয়েছে, যে নেতাজির হাড়গোড় আনতে হবে। মানে উনি কখন কি বলেন উনি নিজে জানেন না। তো এই বিষয়ে আমি সরাসরি চলে যাব আজাদ ফ্রন্টের সভাপতি শ্রী ডক্টর দীপায়ন পাল দাদার কাছে। দাদা, তোমার এই দিকে দৃষ্টিভঙ্গি এবং তোমার কি মনে হয়, এবং সাধারণ মানুষকে তুমি কি বার্তা দিতে চাও এর প্রেক্ষিতে? হ্যাঁ, আমি আমার দুই দলীয় সতীর্থ সুব্রত এবং অর্কদাকে অভিনন্দন জানাচ্ছি, এবং আজকে যারা আজাদিন ফ্রন্টের লাইভ প্রোগ্রাম দেখছেন তাদের প্রত্যেককে বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করছি।
এই বিষয়টা নিয়ে আজাদ হিন্দ ফ্রন্ট তার জন্ম লগ্ন থেকে বলে এসছে, এবং নতুন করে এই লাইভটা করা হচ্ছে। তার কারণ একটা প্রতিবাদ ধারাবাহিকভাবে অবশ্যই হয়, কিন্তু কখনো কখনো সেই প্রতিবাদের মাত্রাটা বৃদ্ধি পায়। এবং আজকে আমরা এই লাইভটা করছি তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে গেছেন, এবং জাপানে যাওয়ার সাথে সাথে এই অনিতা পাপ নামক এই ভদ্রমহিলা, ভদ্র বলা যায় কিনা সেটা আমি জানি না, কিন্তু যেহেতু তিনি মহিলা তাই ভদ্র সম্বোধনটা করছি আমাদের রুচি অনুসারে। তো যখন নরেন্দ্র মোদী জাপানে পা রাখলেন, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তার নিজস্ব এক্স প্ল্যাটফর্ম বা অন্য ফেসবুক প্ল্যাটফর্মে এই অনিতা পাপ নামক ভদ্রমহিলা সরাসরি লিখলেন যে তিনি প্রধানমন্ত্রীকে আবেদন করছেন যে ওই এক চর্বিত চর্বণ, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর তথাকথিত চিতাভস্ম এবং দেহাবশেষ যাতে ভারতে ফিরিয়ে আনা। কিছুদিন আগেই আমরা 18ই আগস্ট দেখতে পেয়েছি, সেখানে কংগ্রেসের বক্তব্য আমরা শুনেছি, এবং তার পাশাপাশি এই ভদ্রমহিলা সেই সময় বলেছিলেন যে এই দিনটি হচ্ছে নেতাজির মৃত্যুবার্ষিকী। তো এই পুরো পরিকল্পনাটা একদম জওহরলাল নেহেরুর তৈরি করা। নেতাজি সুভাষচন্দ্র বসু একটা মিথ্যে গল্প রটনা করে মিত্রশক্তির চোখে, মানে মিত্রশক্তি বলতে আমেরিকা ইংল্যান্ডকে পাঠ্য বইয়ের ইতিহাসে যা বলা হয়, তারা আমাদের শত্রু, তারা কিভাবে মিত্র হলো আমরা জানি না, অক্ষশক্তি আমাদের মিত্র। তো যাই হোক, পাঠ্য বইতে আমরা এতদিন যা পড়ে এসেছি সেই টার্মটা আমি ইউজ করছি, যে ওই মিত্র শক্তি মানে আমেরিকা এবং ইংল্যান্ডের চোখে ধুলো দিয়ে সোভিয়েত ইউনিয়নে চলে যাওয়ার জন্য একটা স্মোক স্ক্রিন রচনা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং পুরো চিত্রনাট্যটা সাজান নেতাজি এবং লেফটেন্যান্ট জেনারেল ইসোদা, যিনি সেই সময় জাপানের তত্ত্বাবধানে ছিলেন, এবং নেতাজিকে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য, তার সঙ্গে লিয়াজও মেনটেন করার জন্য জাপানের পক্ষ থেকে প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল ইসোদাকে। এই দুজন ব্যক্তি পরিকল্পনা রচনা করেন, এবং আমেরিকা এবং ইংল্যান্ড হন্যে হয়ে ঘুরে বেরিয়েও নেতাজির খোঁজ পায়নি। নেহেরু যখন 1947-এর পরে ডমিনিয়ন লাভ করলেন, ডমিনিয়ন মানে হচ্ছে চৌকিদার সোজা কথায়, তো সেই চৌকিদারি লাভ করার পর যেহেতু তিনি ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জের একজন চৌকিদার বা পরবর্তী সময়ে দ্বিতীয় এলিজাবেথের একজন চৌকিদার, সেই কারণে ইংল্যান্ডের চোখে যিনি ওয়ার ক্রিমিনাল বা যুদ্ধাপরাধী, তিনি একই সঙ্গে নেহেরুর চোখেও ওয়ার ক্রিমিনাল। কারণ নেহেরু পূর্ণ স্বাধীনতা লাভ করেনি, আজ পর্যন্ত ভারত কমনওয়েলথের অংশ, যদিও নিয়ন্ত্রণটা একেবারেই শিথিল হয়ে গেছে, কিন্তু আজও খাতায় কলমে ভারত কমনওয়েলথের অংশ। সুতরাং ব্রিটেনের চোখে যিনি যুদ্ধাপরাধী, ভারতের চৌকিদারদের চোখেও তিনি যুদ্ধাপরাধী আইনি। বর্তমান সময় পরিস্থিতিটা বদলেছে, কিন্তু ওই শিথিল নিয়মটাকেও একেবারে ছুঁড়ে ফেলে দিতে হবে। যাই হোক, তো নেহেরু যেটা করলো অত্যন্ত পৈশাচিক একটা ভাবনা, যে নেতাজি সোভিয়েত ইউনিয়নে চলে যাওয়ার জন্য যে পরিকল্পনাটা রচনা করলেন বা যে অভিনয়টা করলেন, সেই অভিনয়কে নেতাজি যাতে ভারতে ফিরতে না পারেন তার জন্য সেই অভিনয়টাকেই সত্য বলে চালিয়ে দেওয়া। অর্থাৎ নেতাজির অস্ত্রেই নেতাজিকে ভারতে প্রবেশ করা থেকে আটকে দেওয়া বা বিরত করা। এই পৈশাচিক পরিকল্পনাটা জওহরলাল নেহরু অ্যান্ড কোম্পানি, মানে প্যাটেল থেকে শুরু করে ভিপি কৃষ্ণ মেনন, এরা প্রত্যেকে রচনা করে। এবং আমার মনে হয় গান্ধীজি এই পরিকল্পনায় ছিলেন না, শেষ জীবনে তিনি ভুল বুঝতে পেরেছিলেন, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। গান্ধীজি বরঞ্চ বারবার বলতেন যে সুভাষ মারা গেছে, এটা আমি বিশ্বাস করি না। তার জন্যই গান্ধীজি অকালে চলে গেলেন কিনা সেটা আমরা জানি না, সেটা পরে আলোচনা করব। তো এই পরিকল্পনা জওহরলাল নেহরু রচনা করেছিল, এবং তার জন্য এমন একজনকে প্লান্ট করা প্রয়োজন, যিনি নেতাজি যদি সত্যিই ভারতে প্রত্যাবর্তন করেন প্রকাশ্যে, তাহলে ওই ভাওয়াল সন্ন্যাসীর স্ত্রী যেমন আসল ভাওয়াল সন্ন্যাসীকে চিনতে অস্বীকার করেছিলেন, যার ফলে ভাওয়াল সন্ন্যাসীর চরম অবমাননা হয়েছিল, ঠিক একই ভাবে নেতাজি যদি ভারতে প্রত্যাবর্তন করেন, তাহলে এই জাল মহিলা অনিতা পাপ প্রকাশ্যে বলবেন যে ইনি নেতাজি নন, ইনি একজন জালিয়াত। সুতরাং এই পৈশাচিক পরিকল্পনাটা জওহরলাল নেহরু রচনা করেছিলেন, যাতে আসল নেতাজি ফিরে এলে তাকে চরম অপমানের শিকার হতে হয়, এবং তার তথাকথিত একটা পরিবার সৃষ্টি করে সেই পরিবারের মুখ দিয়ে বলানো যে ইনি নেতাজি নন। সুতরাং এই বিভৎস পৈশাচিক পরিকল্পনার একটা অঙ্গ হচ্ছে এই অনিতা পাপ। আর অর্কদা বলল, এটা আমরা প্রত্যেকেই জানি যে অনিতা পাপের মাঝে কোনো বসু থাকতে পারে না, তিনি কর্নেল ব্রিজেটের কন্যা। এবং এই যে বিবাহের কথাটা বলা হয় একদম পরিষ্কার, আমি যদি কাউকে বিয়ে করি, মানে আমার যিনি সহধর্মিনী প্রীতি বিশ্বাস,
তো আমি যে প্রীতিকে বিয়ে করেছি তার প্রমাণটা কি? একদম প্রথম এবং শেষ প্রমাণ হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা আমি দেখাতে পারবো, বা অর্কদাও দেখাতে পারবে একজন বিবাহিত পুরুষ হিসেবে। সুব্রত বিয়ে করেনি, সুব্রত দেখাতে পারবে না। তো সুব্রত যদি এবার নিজেকে বিবাহিত বলে চালায়, এবং আমি যদি প্রমাণটা চাই যে তুমি যে বিবাহিত তার প্রমাণটা দেখাও, সুব্রত দেখাতে পারবে না। নেতাজির ক্ষেত্রে এই যে বিবাহের গল্পটা যারা রটনা করছেন, তারা কোনোদিন আজ পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটি দেখাতে পারেনি। এমিলিয়া সেঙ্কেল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কোনোদিন পারেননি। এবং নেতাজি নিজে কোনোদিন এটা স্বীকার করেননি যে তিনি বিবাহিত। এবং ভগবানজি পর্যায়ে যখন তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে এই ধরনের একটা কথা বারবার উঠে আসছে, তো আপনার কাছে জানতে চাইছি যে আপনি কি সত্যিই বিবাহ করেছিলেন, তখন ভগবানজি ভেহিমেন্টলি কথাটার প্রতিবাদ করেন। তিনি বলেছিলেন যে এই ধরনের কুরুচিকর কথা আমার সামনে দ্বিতীয়বার বলবে না। কুরুচিকর কথাটা কিন্তু এটা নয় যে একজন ভদ্র মহিলার সঙ্গে নেতাজির বিবাহ হয়েছে এটা বলা হচ্ছে। কুরুচিকরটা এই জন্য যে নেতাজি মহাবিপ্লবী হিসেবে কখনো একজন মহিলাকে বিয়ে করে তাকে বিপদে ফেলতে পারবেন না। এটা ভগবানজির কথা, যে আমি একজন মহিলাকে বিয়ে করে তারপর যখন আমাকে গোটা পৃথিবী ছুটে বেড়াতে হচ্ছে, তখন কি একজন মহিলাকে আমি এরকম বিপদে ফেলার জন্য বিয়ে করব? সুতরাং এটা ভগবানজি বলেছিলেন। এবং যারা এটা বলে থাকেন যে নেতাজি মানেই তিনি বিয়ে করতে পারেন না, বিষয়টা সেরকম নয়। আমি একজন রেশনাল পার্সন হিসেবে বলছি, যে কোনো মানুষ বিয়ে করতে পারেন। রাসবিহারী বসু বিবাহ করেছিলেন, বাঘাযতীন বিবাহ করেছিলেন, সূর্য সেন বিবাহ করেছিলেন, সবাই বিবাহ করতে পারেন। নেতাজিও বলেছিলেন, একবার তাকে প্রশ্ন করা হয়েছিল 45-এর আগে যে আপনি কি বিবাহ করবেন, তখন তিনি বলেছিলেন আগে আমার দেশকে আমি স্বাধীন করব, তারপর এই বিষয়ে আমি ভেবে দেখব। তো নেতাজি অত্যন্ত রেশনাল মানুষ হিসেবেই বলেছিলেন, কারণ তার জীবনটা ওই নেহেরু প্যাটেলের মতো সুখী কংগ্রেসিভ জীবনযাপন নয়। তিনি একজন বিপ্লবী। সুতরাং তাকে বিয়ে করতে হলে একজন মানুষের দায়িত্বটা নিতে হবে, যেটা তিনি সেই সময় নিতে অপারগ ছিলেন। এবং খুব স্বাভাবিকভাবে সেই কারণে বিয়ের চিন্তাটা তিনি মাথা থেকে সাময়িকভাবে সরিয়ে রেখেছিলেন। আর এমিলিয়ার সঙ্গে নেতাজির সম্পর্কর ক্ষেত্রে একটা কথাই আমি বলবো, সুভাষচন্দ্র রচনাবলীর 6ষ্ঠ খণ্ডে এই পুরো খণ্ডটাই হচ্ছে নেতাজি এবং এমিলিয়া সেঙ্কেলের পত্র বিনিময়। এই সংখ্যাটা যদি কেউ পড়ে দেখে, আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে, আমি নিজে পড়েছি, এই সংখ্যাটা পড়ে দেখলে পরিষ্কার হয়ে যাবে যে এমিলিয়া সেঙ্কেল নেতাজির সেক্রেটারি ছিলেন। নেতাজির দীর্ঘ লেখা তিনি টাইপ করতেন, নেতাজির যাবতীয় বিপ্লবী কর্মকাণ্ড, নেতাজি যখন জার্মানিতে ছিলেন সেই সময় এমিলিয়া সেঙ্কেল সেগুলো টাইপ করতেন, যা একজন টাইপিস্টের কাজ। এবং সেই সূত্রে দুজনের একটা বন্ধুত্ব ছিল, কিন্তু বিষয়টা বন্ধুত্বের জায়গাতেই সীমাবদ্ধ। এই বন্ধুত্বকে তিলকে তাল করে যারা নেতাজিকে ভারতে ফেরার পথকে একেবারে আটকানোর জন্য এই একটা গল্প ফেঁদেছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে গল্পটা কিন্তু বাজারে খাওয়ানো যায়নি। এখনো ভারতের 99% জনগণ এটা বিশ্বাস করেন যে নেতাজি অবিবাহিত। আর নেতাজি নিজের মুখে যখন বলেছেন তিনি অবিবাহিত, সুতরাং নেতাজির কথা অবিশ্বাস করে ওই বর্তমান সময়ে দুজন গবেষক আছেন, একেবারে দুজনের নাম একেবারে সমান তালে উচ্চারিত হয়। তারা একদিকে ভগবানজিকেও মানেন, আবার অন্যদিকে অনিতা পাফকেও মানেন। এক বিচিত্র সমন্বয়। তো সেই ধরনের ইতিহাসবিদদের তো আমরা সমর্থন করতে পারি না, আমরা তো নেতাজির কথাটাকে বিশ্বাস করব। সুতরাং একদিকে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট নেই, আজ পর্যন্ত নেই, পাওয়া যায়নি। দ্বিতীয়ত নেতাজি নিজের মুখে বলেছেন তিনি অবিবাহিত। এর থেকে বড় প্রমাণ আর হতে পারে না। সুতরাং এটা ক্লোজড চ্যাপ্টার। এবং অনিতা পাপ এই যে ভাঙা রেকর্ডের মতো বলে চলেছেন, নিশ্চয়ই তিনি কংগ্রেসের থেকে ফান্ডিং পান। ফান্ডিং না পেলে এই জাল মহিলা দীর্ঘদিন ধরে এই দাবিটা করতে পারতেন না। এবং বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, এটা ঠিক যে তিনি নেতাজিকে নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আবার এটাও ঠিক যে জাপানে গিয়ে তার যেটা করা উচিত ছিল তিনি সাহসের অভাবে সেটা করলেন না। জাপানে গিয়ে পরিষ্কার যে জয়েন্ট প্রেস মিটিং হয়েছিল, সেই জয়েন্ট প্রেস মিটিং এ পরিষ্কার জাপানের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারতেন যে নেতাজিকে নিয়ে, ধরা যাক একটা কালচারাল সেন্টার হবে, নেতাজিকে নিয়ে গবেষণা কেন্দ্র হবে, নেতাজির পূর্ণাবয় মূর্তি প্রতিষ্ঠিত হবে টোকিওতে, এবং বিমান দুর্ঘটনায় নেতাজি নিহত হননি। এটা ভারত এবং জাপানের একটা বন্ধুত্বের সর্বোৎকৃষ্ট প্রমাণ যে ইঙ্গো মার্কিন শক্তির চোখে ধুলো দেওয়ার জন্য ভারত এবং জাপান যৌথভাবে এই পরিকল্পনাটা রচনা করেছিল। এটা প্রধানমন্ত্রীর ঘোষণা করে দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি সাহসের অভাবে করেননি। এটা ঠিক রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী থাকতেন এবং জাপানে যেতেন, তিনি রেনকোজি মন্দিরে সোজা চলে যেতেন। এক্ষেত্রে নরেন্দ্র মোদী সেটা করেননি, আমরা ধন্যবাদ জানাই, কিন্তু তাঁরও
সাহসের অভাব আছে। সুতরাং এই হচ্ছে পরিস্থিতি, এবং যতবার অনিতা পাফের মতোই জাল মহিলা একই কথা বলবেন, ততবার আমরা বলবো, একটা দাবি জানাবো, যে এই মহিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক এবং এক্সট্রাডিশনের দাবি জানানো হোক, যে এই মহিলাকে ভারতের হাতে তুলে দেওয়া হোক এবং ভারতের আদালতে তার বিচার হোক। কোনো প্রমাণ ছাড়া একজন অবিবাহিত মানুষকে বিবাহিত বলাটা আইনের চোখে অপরাধ। সুতরাং সেই মহিলাকে আগে প্রমাণ করতে হবে যে তিনি আসলেই নেতাজির কন্যা। প্রমাণ তিনি করতে পারেননি, পারবেনও না। তো আইনের চোখে তিনি বছরের পর বছর অপরাধ করে চলেছেন। সুতরাং ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে পরিষ্কার অনিতা পাফকে ভারতে প্রত্যার্পণের দাবি জানানো হোক এবং ভারতের মাটিতে অনিতা পাফের বিচার হবে। তখন দেখা যাবে অনিতা পাফ কি প্রমাণ করতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, অনিতা পাফ ভয়ের চোটে ভারতে সেভাবে কোনোদিন আসেনি প্রশ্নের মুখোমুখি হবেন বলে। সুতরাং চক্রান্তের জালটা ছিন্ন করতে হবে এবং আমাদের একমাত্র দাবি, যে নেতাজিকে যারা এইভাবে চরিত্র হনন করছে, তিনি বিবাহিত হলে খুব ভালো কথা ছিল, কিন্তু যেহেতু তিনি অবিবাহিত, তাই তাকে বিবাহিত বলে চালানোটা তার চরিত্র হনন করা। এবং এর বিরুদ্ধে আজাদ হিন্দ ফ্রন্ট প্রতিবাদ জ্ঞাপন অবশ্যই করছে, ভবিষ্যতেও করবে। এবারে আমি আসি, আমার কিছু কথা আছে। সর্বপ্রথম বলি দীপেন্দা, বর্তমান যে প্রধানমন্ত্রী বা যে রাজনৈতিক সংগঠন রয়েছে সেন্ট্রালে, আমি একটা কথা বলে দিই দাদা, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এটা যদি প্যাটেল হতো বা গুজরাটের কোনো হতো বা দিল্লির কেউ হতো, প্রত্যেকের মাথা ব্যথা থাকতো। বাঙালি স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আজ তুমি বলো, ক্ষুদিরাম বসুকে ঘোষ করে দেওয়া হলো কেসরি 2 চ্যাপ্টারের মুভিতে। সেন্ট্রাল সেই মুভিটাকে না করলো ব্যান, না করলো কিছু। যেই স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমরা এখন ভালোভাবে শ্বাস নিতে পারছি, তাদের নামে এই মিথ্যাচার। তাই নরেন্দ্র মোদী যে জাপানে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিয়ে মুখ খুলবে, আমি এটা কখনো মানি না, বা আমি এটা আশাও করি না ওনার কাছে। কারণ উনি আছেন ক্ষমতার জন্য, উনি যা যা দেখানোর দেখাচ্ছেন তা ওনার ক্ষমতা রাখার জন্য। কারণ ওনার কাছে একটা পলিটিক্স উনি বুঝে গেছেন, যে আমি মানুষের কাছে খাবো 10 টাকার, আমি দেখাবো 20 টাকার। ব্যাপারটা এই জিনিসটা হয়ে গেছে ওনার কাছে, মানুষ বাবা করবে তাহলেই হবে। সেকেন্ড থিং আসি, আমার কিছু কথা, যে আজ এই ধরনের কুরুচিকর মিথ্যাচার কেন হচ্ছে। প্রথম থেকে দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে স্বাধীনতা এবং ডমিনিয়ন্স। আমার কাছে এখন আছে, তোমরা এখন দেখতে পাচ্ছ দাদা, দেখা গেলে তুমি বলবে এখানে ডমিনিয়ন্স দেখুন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এ এই অ্যাক্ট হয়েছিল, যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানকে ইংল্যান্ডের কিং বা কুইনের আন্ডারে ডমিনিয়ন্স স্টেট কান্ট্রি হিসেবে দেখানো হয়েছিল। অর্থাৎ ডমিনিয়ন্স মানে হলো একটা দেশের রাজা বা প্রধানমন্ত্রীর আন্ডারে অপর স্বাধীন রাষ্ট্র। অর্থাৎ যদি আমি কোন, হ্যাঁ চৌকিদার, অ্যাকচুয়ালি চৌকিদার, আমি শাসন করতে পারবো, আমার ক্ষমতা থাকবে, আমার সৈন্য থাকবে, সবই থাকবে, কিন্তু আমাকে আবার ওই রাজাকে ট্যাক্সও দিতে হবে। আমরা আগেকার যুগে শুনেছি যে রাজারা প্রতিটা গ্রামে যেতে পারতেন না, তাই জমিদার করে রাখতেন। এটা সেম প্রসেস। এবারে আসি, নেতাজি সুভাষচন্দ্র বসুর গায়ে কালিমা লিপ্ত করা হচ্ছে কেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন সরকার হয়েছিল 11টি কান্ট্রির অ্যাপ্রুভাল নিয়ে। যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ফিরে আসতেন, তাহলে সেই ইন্ডিপেন্ডেন্টকে মান্যতা দিতে, অর্থাৎ 21শে অক্টোবরের স্বাধীনতাকে মান্যতা দিতে বাধ্য হতো। যদি তা মান্যতা না দিত, তাহলে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড যেরকম ভাবে দুর্বল হয়েছিল, ইংল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়াই করেছিল বেশিরভাগটা ভারতীয় সৈন্যদের ওপরে ভরসা রেখে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর 18ই অক্টোবরে, এই 18ই আগস্টের পরে ভারতীয়রা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারকেই সাপোর্ট করত। তো সেখানে ইংল্যান্ডের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো, যে তারা কিন্তু এই যে ক্ষমতা বা এই ডমিনিয়ন স্ট্যাটাস দিচ্ছে, তারা যে ট্যাক্সটা পাবে, তারাই যে মালিক, তারাই যে রাজা, এইটা দেখাবে, সেইটা পারতো না। তাই দুজন চৌকিদারকে রেখে দিল দুটো জায়গায়, আর দুজন ক্ষমতা লোভী, আসন লোভী, নেহেরু এবং জিন্নাহ মুসলিম লীগ,
যে নিজে বলে যে হচ্ছে ভাব হিন্দু এবং মুসলিম এক হতে পারে না, ক্ষমতার লোভে তারা দুটো কান্ট্রির রাজা হয়ে গেল। এই হচ্ছে আসল সত্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর গায়ে কালিমা লিপ্ত করার প্রধানই কারণ ভারতবর্ষকে সম্পূর্ণরূপে ডমিনিয়ন্স রাখার। তো এবারে আমরা আবার ঘুরে দীপায়নদার কাছেই আসবো, যে আজাদিন ফ্রন্টের ভবিষ্যৎ পরিকল্পনা কি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে নিয়ে? হ্যাঁ, এই প্রশ্নটায় আমি আমার পরে অর্কদার কাছেও আসবো, যে অর্কদা কিভাবে ভাবে বা কেন অর্কদা আজাদিন ফ্রন্টে যুক্ত হয়েছে। তো আজাদিন ফ্রন্টের লক্ষ্য খুব সংক্ষেপে বলছি, বেশি কথা দর্শকদের শোনার ধৈর্যও থাকে না। সেটা হচ্ছে বারবার আমরা যেটা বলে আসছি, বলে আসবো, সেটা হচ্ছে আজাদিন ফ্রন্ট আপাদ মস্তক স্বামীজি এবং নেতাজির আদর্শে তৈরি একটি রাজনৈতিক দল। এবং নেতাজি যে আজাদ হিন্দকে প্রতিষ্ঠা করেছিলেন সিঙ্গাপুরে 21শে অক্টোবর 1943, সেই আজাদ হিন্দকে দিল্লির লালকেল্লায় তিনি স্থাপন করতে পারেননি আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিকূলতার কারণে। এবং নেতাজির সেই অসমাপ্ত কাজটাই আমরা করতে চাই। সেই কারণে 21শে অক্টোবর 1943 যেমন আমাদের কাছে প্রকৃত স্বাধীনতা দিবস, ঠিক সেই হিসেবে 21শে অক্টোবর 2020-তে আজাদ হিন্দ ফ্রন্ট প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ আজ থেকে ঠিক 5 বছর আগে। এবং 21শে অক্টোবর দিনটাকেই আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবেও আমরা মনে করি। এবং বর্তমান ভারতে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যে যে বৈষম্য আমরা দেখতে পাচ্ছি, সেই বৈষম্যের বৈপ্লবিক অবসান এবং বৈপ্লবিক একই সঙ্গে বৈপ্লবিক উত্তরণের মাধ্যমে আমরা নেতাজির সেই স্বপ্নের প্রজ্জ্বল ভারতকে গঠন করতে চাই। এবং অবশ্যই দেশভাগকে আমরা চিরস্থায়ী সত্য বলে মানি না। অখণ্ড ভারতের জন্যই নেতাজি লড়াই করেছিলেন এবং আমরাও অখণ্ড ভারতকেই পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। এবং করতে গেলে সেটা কিন্তু এনজিওর মাধ্যমে হবে না, সেটা পরিষ্কার রাজনৈতিক সংগ্রামে অবতীর্ণ হতে হবে এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করে নির্বাচনে লড়ে যে চোর চিটিংবাজরা এখন ক্ষমতার ভাগবাটোয়ারা করে বসে আছে ক্ষমতার অলিন্দে, তাদের পরিষ্কার পরাজিত করতে হবে এবং এভাবে কেন্দ্রে ক্ষমতায় আসতে হবে। সুতরাং এই লক্ষ্যেই আজাদিন ফ্রন্ট তৈরি। আজাদিন ফ্রন্ট পুরোদস্তুর একটি নেতাজিপন্থী এবং স্বামীজির আদর্শের হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দল। আমাদের হিন্দুত্ববাদী বলতে কোনো অসুবিধা নেই, তার কারণ মৌলবাদী জেহাদিদের কোনো স্থান আজাদিন ফ্রন্টে নেই, এটা পরিষ্কার। যারা জাতীয়তাবাদী মুসলমান, যারা ধর্মের আগে দেশকে রাখেন, যেরকম হাবিবুর রহমান রেখেছিলেন, এমজেড কিয়ানি রেখেছিলেন, এপিজে আব্দুল কালাম রেখেছিলেন, কিংবা নজরুল ইসলাম রেখেছিলেন, সেই সমস্ত মুসলিমরা আমাদের কাছে স্বাগত। কিন্তু আজমল কাসাব, মাসুদ আজাহার, এই ধরনের জেহাদি মুসলিমরা আমাদের কাছে বিষবৎ পরিত্যাজ্য। যে সমস্ত মুসলিমরা মালদা মুর্শিদাবাদে হিন্দু নিধন করেছে, হিন্দু নির্যাতন করেছে, কিংবা 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং করেছে, সেই সমস্ত মুসলিমদের আমরা ঘৃণা করি। কিন্তু আগেই বললাম যে নেতাজির যে সহযোদ্ধা মুসলমান সেনাপতিরা ছিল, তাদেরকে আমরা সম্মান করি। সুতরাং মুসলমানদের মধ্যে এই ভাগটা আমরা করে থাকি এবং করব, কারণ সত্যবাদিতায় আমরা বিশ্বাস রাখি। আজাদ হিন্দ ফ্রন্টে প্রত্যেকে যুক্ত হবেন এবং আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত হয়ে নেতাজি পন্থী যে সমাজ বিপ্লব, যা নেতাজি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সমগ্র ভারতে, সেই সমাজ বিপ্লবকে সফল করে তুলতে হবে। এটা একদম পরিষ্কার কথা এবং এই লক্ষ্যে আজাদ হিন্দ ফ্রন্ট তৈরি হয়েছে। আপনারা প্রত্যেকে আজাদ হিন্দ ফ্রন্টে অবশ্যই যুক্ত হবেন এবং আমাদের যা লক্ষ্য দিল্লির ক্ষমতা দখল, তা যাতে আমরা পূরণ করতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি এবং নেতাজিকে যাতে দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে দেশের জাতির জনক হিসেবে ঘোষণা করা যায়, ভারতের কারেন্সি নোটে যাতে নেতাজির ছবি রাখা যায়, 15ই আগস্টকে বাতিল করে যাতে 21শে অক্টোবরকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা যায়, এই ঘোষণাগুলো তখনই হবে। এবং অবশ্যই কমনওয়েলথ থেকে বিযুক্ত হবার ঘোষণাটা যদি করা যায়, সেই ঘোষণাগুলো তখন সম্ভব হবে যখন আজাদ হিন্দ ফ্রন্ট কেন্দ্রে ক্ষমতা দখল করবে। সুতরাং প্রত্যেকে আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত হবেন এবং নেতাজিপন্থী সমাজ বিপ্লবকে সফল করে তুলবেন। আর আমি অর্কদার কাছেও যাব, যে অর্কদা কেন আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত হয়েছে, কেন আজাদ হিন্দ ফ্রন্টের মুখ্য উপদেষ্টা হিসেবে নিজের দায়িত্ব পালন করছে, সেটা অর্কদা বলবে। আজকে অর্কদার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের লাইভ অনুষ্ঠান পরিসমাপ্ত। প্রথমেই আমাদের আজাদ হিন্দ ফ্রন্ট সভাপতি ডক্টর দীপায়ন পাল মহাশয়কে আমি আন্তরিকভাবে
কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই, এবং আমার ভাতৃপ্রতিম দীপায়নকে আমার চিরকালই আমি আমার সমস্ত স্নেহ এবং প্রীতি দান করেছি। দীপায়নের সঙ্গে আমার এই সম্পর্ক বহুদিনের, দীর্ঘদিন ধরে দেখেছি যে কিভাবে একটি ছেলে আজকের যুগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এক মনে একনিষ্ঠার সঙ্গে একটা সংগঠন তৈরি করলো, এবং তারপরে একটার পর একটা লাইভ প্রোগ্রাম করা, একটার পর একটা সমাবেশ করা, পথে নেমে পথের দাবি তোলা, এবং এই যে অন্যায়, রাষ্ট্রীয় ক্ষেত্রে যে অন্যায়গুলো আমরা 1947-এর পর থেকে ফেস করে আসছি, সেইটার বিরুদ্ধে 21 শতকে দাঁড়িয়ে সুভাষবাদী একদল বিপ্লবী ছাত্র যুবদের অর্গানাইজ করার যে দায়িত্ব দীপায়ন পাল নিজের কাঁধে তুলে নিয়েছে, বহুদিন ধরেই নিয়েছে, নতুন নয়, সেটা দেখে আমি খুব শ্রদ্ধাশীল হয়েছি দীপায়নের প্রতি, বহুদিন ধরে, আজকে থেকে নয়। এবং আমি পথের দাবি সাংস্কৃতিক দেশাত্মবোধক সংগঠন যখন তৈরি করি, সেই সময় থেকে এই দীপায়নের আজাদ হিন্দ ফ্রন্ট এবং আমাদের এই পথের দাবি আস্তে 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 আন্দোলনের মধ্যে দিয়ে কাছাকাছি আসতে শুরু করে। এবং দীপায়ন তার রাজনৈতিক যে কর্মসূচিগুলো নিয়েছিল প্রথম দিকে, অবশ্যই সেগুলো সুভাষবাদী রাজনীতির অঙ্গ, এবং সেই সুভাষবাদী রাজনীতির অঙ্গ হিসেবে আজাদ হিন্দ ফ্রন্টের একটার পর একটা কর্মসূচিকে তৎকালীন সময় পথের দাবির পক্ষ থেকে আমি সবসময় দুহাত তুলে সমর্থন জানিয়েছি, এবং আমাদের সমস্ত সুভাষবাদী সঙ্গী সাথী ভাই বোনেরাও সমর্থন জানিয়েছে। এবং আমরা এবং আজাদ হিন্দ ফ্রন্ট দীর্ঘদিন ধরে পথে নেমে রাজনৈতিকভাবে নেতাজির আদর্শের আন্দোলন আমরা চালিয়ে এসেছি। নতুন করে বলার কিছু নেই, কারণ দীপায়ন অলরেডি সমস্ত যে কর্মসূচিগুলো বলে দিয়েছে ওর বক্তব্যের মধ্যে দিয়ে। আপনারা হয়তো শুনেছেন অনেকেই যে কমনওয়েলথের বিরুদ্ধে যে আজাদ হিন্দ ফ্রন্টের বক্তব্য, এবং অখণ্ড ভারতের যে প্রতিষ্ঠার পক্ষে আজাদ হিন্দ ফ্রন্টের যে লড়াই, এবং নেতাজি সুভাষচন্দ্রের যে স্বপ্নের ভারত প্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রামই হচ্ছে আজাদ হিন্দ ফ্রন্টের লক্ষ্য, এবং সেই নিরিখেই আজাদ হিন্দ ফ্রন্ট তার বিভিন্ন কর্মসূচিগুলো নিয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজনৈতিক সচেতনতার নিরিখে আজাদ হিন্দ ফ্রন্টকেই মনে করি একমাত্র সুভাষবাদী সংগঠন ভারতবর্ষের বুকে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বুকে একমাত্র সুভাষবাদী সংগঠন যেটা সুভাষচন্দ্র বসুর আসল যে রাজনীতি, যেটা খাঁটি রাজনীতি, মানে সত্য প্রতিষ্ঠার যে বৈপ্লবিক রাজনীতি, সেইটাকে নিয়ে কাজ করছে। কারণ আজাদ হিন্দ ফ্রন্ট কোনো রাজনৈতিক সংগঠনের লেজুর বৃত্তি করে না, এবং অন্যায়টাকে অন্যায় বলার ক্ষমতা রাখে। এবং আমাদের আজাদ হিন্দ ফ্রন্টের যিনি সভাপতি ডক্টর দীপায়ন পাল, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে অন্যায়ের চোখে চোখ রেখে কথা বলেন এবং কথা বলে আসছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজাদ হিন্দ ফ্রন্টের সদস্য হিসাবে নিজেকে গর্বিত মনে করি, এবং আমাকে আজাদ হিন্দ ফ্রন্টের পক্ষ থেকে এবং সভাপতি ডক্টর দীপায়ন পালের পক্ষ থেকে এই সংগঠনের মুখ্য উপদেষ্টা, তো আজাদ হিন্দ ফ্রন্টের পক্ষ থেকে এবং এই সংগঠনের সভাপতি ডক্টর দীপায়ন পাল আমাকে যে মুখ্য উপদেষ্টা হিসাবে এই সংগঠনে যে স্থান দিয়েছেন, সেই পদে থেকে বা সেই স্থানে থেকে আমি সর্বতোভাবে চেষ্টা করছি যে আজাদ হিন্দ ফ্রন্ট, সুভাষচন্দ্র বসুর রাজনীতি এবং আমাদের যে বৈপ্লবিক স্বপ্নগুলো স্বাধীনতা আন্দোলনে ছিল এবং আছে, তাকে সামনে রেখে এই পবিত্র কর্তব্যকে যথাযথভাবে পালন করার। এই জায়গা থেকে আমি আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত হয়ে আছি, এবং নিজের কাজ আমি যথাসাধ্য আমার সংগঠন এবং আমার সভাপতির প্রতি দায়বদ্ধতা রেখে, ভালোবাসা রেখে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আনুগত্য রেখে আমি কাজ করার চেষ্টা করে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে, গলিতে অলিতে, গ্রামে গঞ্জে, শহরে, কলকারখানায়, স্কুল কলেজ এবং আইনজীবী হিসেবে আদালতেও আমি আমার আজাদ হিন্দ ফ্রন্ট সংগঠনকে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, এবং সেই অনুযায়ী জনমানসে আজাদ হিন্দ ফ্রন্টকে প্রতিষ্ঠা করার আমার যে রাজনৈতিক কর্মসূচি, ব্যক্তিগতভাবেও আমি সেই কাজ করে যাচ্ছি এবং সাংগঠনিকভাবেও আমি সেই কাজ করে যাচ্ছি। আর সর্বশেষে যেটা বলতে চাই, যে কাজটা ফরওয়ার্ড ব্লক করতে পারেনি, যেই কাজটা ফরওয়ার্ড ব্লক করতে পারেনি এবং তারা সচেতনভাবেই হয়তো করেনি, আমার বর্তমানে মনে হয় তাই,
যে তারা অনেক রকম সমীকরণের মধ্যে আবদ্ধ। আমি কোনো পক্ষ বিপক্ষ আলোচনায় যাচ্ছি না, কিন্তু ফরওয়ার্ড ব্লক যেই কাজটা করতে পারেনি সেই কাজটা আজাদ হিন্দ ফ্রন্ট করবে এবং করছে। রাস্তায় নেমে আমরা লড়াই করছি আজাদ হিন্দ ফ্রন্টের ছত্রছায়ায়, আজাদ হিন্দ ফ্রন্টের ব্যানারে, যে আমরা সুভাষচন্দ্র বসুর যে সঠিক রাজনৈতিক লাইন, সেই লাইনের ভিত্তিতে গণতান্ত্রিক ভারতবর্ষে স্বাধীনতা, সাম্য, মৈত্রীর যে বার্তা আমরা বহন করে চলেছি। এই প্রত্যেকটা রাজনৈতিক দলের চক্রব্যূহকে ভেদ করে আজাদ হিন্দ ফ্রন্ট একদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে সেই স্বপ্নের ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। যেই স্বপ্ন সার্থক হলে হয়তো আমাদের বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সার্থক হবে, যেটা এখনো পর্যন্ত সার্থক হয়নি। আজাদ হিন্দ ফ্রন্ট শুধুমাত্র ছবিতে মালা দেওয়ায় বিশ্বাস করে না, আজাদ হিন্দ ফ্রন্ট বিশ্বাস করে তার কর্মের মধ্যে দিয়ে, আদর্শের মধ্যে দিয়ে, রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে বিপ্লবীদের প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপনে। আজ আমাদের আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি ডক্টর দীপায়ন পাল যে বললেন, জাপানে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী সাহস দেখাতে পারেননি যে সুভাষচন্দ্র বসুর রাখা ওই ছাইটা মিথ্যা ছিল, এবং ওই ওয়ার মেমোরিয়ালে গিয়ে বলতে পারেননি যে সুভাষচন্দ্র বসু 18ই আগস্ট 1945 সালে মারা যাননি। এই যে বলতে না পারা, এই খামতি, এই ঘাটতিটা আজাদ হিন্দ ফ্রন্ট নিশ্চয়ই একদিন পূরণ করবে, সেই স্বপ্ন আমরা দেখি। সেটা হয়তো শুরু হবে একটা ক্ষুদ্র পরিসরের মধ্যে দিয়ে, কলকাতা হয়ে, পশ্চিমবঙ্গ হয়ে, একদিন আমরা সেই দিল্লি লালকেল্লায় ঠিক পৌঁছাবো। যেই লড়াইটা কোহিমায় থেমে গিয়েছিল, সেই লড়াইটা আজও থেমে যায়নি। কোহিমা পর্যন্ত আজাদ হিন্দ ফ্রন্ট, কোহিমা থেকে দিল্লি পর্যন্ত আজাদ হিন্দ ফ্রন্ট পৌঁছাবে, এবং নেতাজির সে বিজয় পতাকা লালকেল্লায় আমরা তুলবো। এবং 21শে অক্টোবরই ভারতবর্ষের যথার্থ স্বাধীনতা দিবস হবে। লক্ষ লক্ষ হিন্দু এবং শিখ হত্যার দিন, ওই দেশভাগের কালো দিবস 15ই আগস্ট নয়, 21শে অক্টোবরই হবে ভারতের যথার্থ স্বাধীনতা দিবস, যেই দিন আজাদ হিন্দ গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছিল। এই লক্ষ্যে আজাদ হিন্দ ফ্রন্ট আগামী দিনে কাজ করবে এবং ভারতবর্ষের বুকে যথার্থ একটি ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যা নেতাজি সুভাষচন্দ্র চেয়েছিলেন। এবং নিশ্চয়ই ভগবানজি রূপী, মহাকাল রূপী নেতাজি আমাদের সঙ্গে আছেন, এবং প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তার আশীর্বাদেই আমরা আমাদের এই ঋত কর্তব্য, আমাদের উপরে যে ন্যস্ত কর্তব্য, সেই কর্তব্য পালনের সংগ্রামে আমরা এগিয়ে যাব। জয় হিন্দ, জয় নেতাজি, জয় ভারত।